ঘড়ির কাঁটা যখন রাত 2:30টার ঠিক সেই সময় চোখ খুলে যায় তাহসিনের। খিদে পেয়েছে ছেলেটার, সেই তেজে ঘুম ভেঙেছে তার। রুমের লাইট জ্বলছে, তাহসিনের চোখ গাল কুচকে ফেলে। কিছু মুহূর্ত যেতে লক্ষ্য করে তানিয়াকে জাপটে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটাও ঘুমের ঘোরে তার বুকে লেপ্টে আছে। ঠান্ডার মাঝে এরকম উষ্ণ আলিঙ্গন ছেড়ে উঠতে তো মন চাইল না, কিন্তু কি আর করার। তাহসিন লম্বা এক নিঃশ্বাস টেনে উঠে বসে, মুখমণ্ডলে হাত মাসা করে। তানিয়াকে ডাকতে খারাপ লাগছে, গভীর ঘুমে মেয়েটা মনে হচ্ছে, কিন্তু তাহসিন যে কিছু চেনে না এখানের, কি করবে ভেবে পেল না। খিদেও পাচ্ছে। তাহসিন ওয়াশরুমে যায়, মুখে পানি ছিটিয়ে রুমে আসতেই দেখে তানিয়া এলোমেলো অবস্থায় বসে আছে বিছানায়। তাহসিন পিছু কুচকে পড়ে, উঠলে কেন? আপনি কেন উঠলেন? তাহসিন কি বলবে, আমতা আমতা করতেই তানিয়া নিচে বলল, খিদে পাচ্ছে তাই না? আমি জানি, তাই আপনার উঠে যাওয়াতেই আমার ঘুম ভেঙেছে। তুই জানলে কিভাবে? তানিয়া উঠে ওর না গলায় দিল, সোয়েটার পরে চুলে হাত খোপা করতে করতে বলল, হাজবেন্ড না আপনি আমার? বুঝি তাই। জ্যাকেট পরে নিচে আসুন, আমি খাবার গরম করছি। তানিয়া বেরিয়ে গেল রুম থেকে। তাসির মাথা ঝুঁকে ঠোঁট কেটে হাসল। অতঃপর জ্যাকেট পরে নিচে গেল। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে। তাসিন দুই পকেটে হাত পুরে রান্নাঘরের দিকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। অপলক দৃষ্টি রাখলো ব্যস্ত তানিয়ার উপর। তানিয়া পেছন ফিরে একবার তাহসিনকে দেখলো, ছেলেটা কিভাবে তাকিয়ে আছে। তানিয়া না চাইতে লজ্জা পেল, সামান্য গলা কেসে বলল, টেবিলে বসুন। তাহসিন শুনল না, এগিয়ে গিয়ে তানিয়াকে পেছন থেকে বাহু ডোরে আবদ্ধ করে মাথার পাশে থুতনি ঠেকিয়ে বলল, তোমার এই বউ বউ ভাবটা আমি একদম সামনে থেকে দেখতে চাই। অনুষ্ঠান সব বাদ, পরে হবে। কালকে চলো আমার সাথে। তানিয়া পিছে ফিরে তাহসিনের জ্যাকেটের চেন লাগিয়ে দিয়ে বলল, মাটন ভুনা, চিকেন চাপ কোনটা খাবেন? নাকি দুটোই গরম করব? অনেক রাত হয়েছে তাই জিজ্ঞাসা করলাম। তাহসিন রুদ্ধশ্বাস ছেড়ে তানিয়ার দুই গালে হাত রেখে বলল, একটা ম্যারিড ম্যানকে তুমি মাঝরাতে জিজ্ঞাসা করছো যে কি খাবেন? আমার উত্তর এখন হওয়া উচিত ছিল তোমাকে, কিন্তু আফসোস আমার বউ আমায় বোঝে না। তানিয়া ওর হাত ছাড়িয়ে বলল, শুনুন মিস্টার তাহসিন আহমেদ বুখারি, যখন সত্যিকারের খিদে পায় তখন বউ দিয়ে কাজ চলে না, তখন সত্যিই খাবার লাগে। তাহসিন দুই হাত হ্যান্ডস আপের মতো করে বলল, ওকে ম্যাম, আই রেস্ট মাই কেস। তাহসিন টেবিলে বসে। তানিয়া একজন পরিপূর্ণ সহধর্মিণী হয়ে স্বামীর সামনে নানান পদের খাবার সাজায়, তারপর পানি ঢেলে নিজে পাশের চেয়ারে বসে। তাহসিন খাওয়া শুরু করে। খিদের মুখে শাশুড়ির হাতের এত স্বাদের খাবার পেয়ে তাহসিনের উৎফুল্ল, নিজে খাচ্ছে সাথে সাথে তানিয়াকেও খাওয়াচ্ছে। মেয়েটা না করে না, একটু একটু খিদে তারও পাচ্ছে। তাহসিন, হুম, আপনার পলিটিক্স অনেক বেশি প্রিয় তাই না? বলতে পারো, কিন্তু তোমার থেকে বেশি প্রিয় না। কিন্তু আপনার জীবনে আমার আগে তো পলিটিক্স এসছে। সেটা ঠিক। আসলে ছোট থেকে পলিটিশিয়ান হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, কিন্তু বুঝ হওয়ার পর আমি বাবাকে রাজনীতিতে নামতে দেখেছি। বাট আনফর্চুনেটলি বাবার কিছু বিশ্বস্ত বন্ধু বাবাকে ধোঁকা দেয়। পদ পাওয়ার আশায় বাবার জীবনের মায়াও তারা করেনি। অনেক চেষ্টা করলেও বাবার বেঁচে যায়। মায়ের অনেক অনুরোধ আর কান্নাকাটির পর বাবা আর সেই পথে দ্বিতীয়বার ফিরে যাননি। তানিয়া মনোযোগ সহকারে শোনে সবটা। মনে মনে একটা ভয়ের শিহরণ খেলে গেল। তানিয়া ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি সেই জায়গায় কেন গেলেন? জেদ। বাবাকে হাঁটতে দেখে জেদ চেপেছিল। সেই ধোঁকাবাজগুলোকেও পথে নামতে চেয়েছিলাম। একজন অলরেডি পথে নেমে গেছে, তার জন্য হেল্প করেছে আরিশ আর শিফার বাবা, আর একজনকে পথে নামতে বাকি। প্রতিশোধ নিচ্ছেন? না, প্রতিশোধ নেয়ার মতো অত ক্ষমাশীল আমি না, কিন্তু যোগ্য শাস্তি তো দিতেই পারি। তানিয়া চুপ রইল। সে জানে তাহসিনকে এই পথ থেকে বিচ্যুত করা অসম্ভব। মলিন মুখে রুদ্ধশ্বাস ছাড়ে। তানিয়ার অপছন্দের একটা প্রফেশন হলো এই রাজনীতি, কিন্তু তার ভাগ্যে ছিল তাহসিন। তাহসিন তানিয়াকে দেখে হাত ধুয়ে এসে বসে থাকে। তানিয়াকে সেই দাঁড়িয়ে থেকেই জড়িয়ে নিল, কোমল কণ্ঠে বলল, প্লিজ স্ট্রেস নিও না, খারাপ কিছু হবে না ইনশাল্লাহ। গ্লাসের পানিতে বিষ আছে, সেটা জেনেও যদি আপনি বিসমিল্লাহ বলে সেই পানি পান করেন তবে সেটা হবে বোকামি তাহসিন, কিন্তু আমি আপনাকে সরে আসতে বলবো না। তাহসিন এই বিষয়ে কথা বাড়ায় না। তানিয়াকে সোজা কোলে তুলে নিল। তানিয়া হকচকিয়ে গেল একদম।
টেবিলের দিকে তাকিয়ে দেখলো এটো বাসন বাটিগুলো তাহসিন আগে কিচেনে রেখে এসেছে। ভোর হতেই চলে যাব, কাজ আছে। বাকি রাত তোমার বুকে ঘুমাবো। নিঃশব্দে মেনে নিল তানিয়া। গলা জড়িয়ে ধরল ওর। বিয়ে কত সুন্দর, কত পবিত্র একটা সম্পর্ক, তাই না? কাউকে ভালোবাসার পর করা সব থেকে ভালো কাজ হলো বিয়ে। কেটেছে বেশ কিছুদিন। জমজমাট হলো শিফার বাড়ি। আজ তার মেহেদি অনুষ্ঠান। বড় করে না, একদম ছোট করে ঘরোয়া ভাবে বাড়ির মেয়ে বউরা মেহেদি পড়বে, এটাই মূল উদ্দেশ্য। শিফার বাবা তার একমাত্র মেয়ের জন্য অবশ্যই বড় করে আয়োজন করতে চেয়েছিল, কিন্তু তাতে শিফা নারাজ। তাই মেয়ের কথা শেষে মেনে নিল। শ্যাওলা রঙের সিম্পল শিফন গাউন পরেছে শিফা। মাথায় হিজাব চাপে 2 হাত মেলে বসে আছে। ঠান্ডার মাঝে মেহেন্দি 2 হাত একদম বরফ হয়েছে তার। শিফা অল্প করে মেহেদি পড়তে চাইলো, বাড়ির বড়রা এতে না করে। অজ্ঞতা শিফা ভরা ডিজাইনের হেনা লাগায়। এক হাত মেহেন্দি আর্টিস্ট এবং অন্য হাতে দিয়া লাগাচ্ছে মেহেন্দি। শিফা অধৈর্য হয়ে আওয়াজ করে নাক ছিটকে বলে, চার তো আর লাগাতে হবে না, বিরক্ত লাগছে, সাথে ঠান্ডাও। তুই আর শুধরাবি না। এরকম অধৈর্য হলে আরিশ ভাই সোজা করবে তোকে। শান্ত ছেলেরা কিন্তু বেশি রাগী হয়। প্রতিটা জিনিস এরকম বিরক্ত হলে চলে? তুই ভয় দেখাচ্ছিস কেন আমায়? ভয় না, সত্যিই বলছি। শামীমের কাছ থেকে শুনেছি আরিশ ভাইকে নিয়ে অনেক কথা। শিফার চোখে মুখে ফুটলো কৌতূহলের নেশা। আলতো ঝুঁকে জানতে চাওয়ার ভঙ্গিতে বলো, কি বলেছে? দিয়াও সিরিয়াস হলো, ধীর স্থির ভাবে বলো, তাহলে শোন, কলেজের দিনে আরিশ ভাইকে একটা মেয়ে ক্লাসমেট অনেক পছন্দ করত। প্রথমে মুখে এবং চিঠিতে প্রপোজ করলেও আরিশ ভাই অত গুরুত্ব দেয়নি, কিন্তু পরে মেয়েটা এক্সট্রিম আচরণ শুরু করে। আরিশ ভাইকে নানানভাবে উত্ত্যক্ত করে। উনি মেয়েটাকে বোঝায়, তাও সে শোনেন না। আরিশ ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো মেয়েটা। একদিন আরিশ ভাইয়ের মাথা যায় গরম হয়ে, সোজা থাপ্পড় বসিয়ে দেয় মেয়েটার গালে। শিফা হা হয়ে রইল। আরিশকে নিয়ে এরকম কথা সে প্রথম শুনল। এই গল্প নতুন তার কাছে। আরিশ স্বভাবে শান্ত ছেলে, কিন্তু রাগ তো মানব জীবনের অংশ। আরিশেরও রাগ হয়, কিন্তু সেটা তাহসিনের লেভেলের না। দিয়ে আবারও বলে, আরও একটা শোন, একবার শামীম, তাহসিন, আরিশ, আরহাম ভাইয়ারা ঘুরতে যায় মাউন্টেন এরিয়ার চারিদিকে। এই 4 বন্ধুর নাকি মাউন্টেন অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ। তো হাইকিং করার সময় তাদের চোখে পড়ে একটা মরা গরু। ব্যাস, তা দেখে বমি করা শুরু করে আরহাম ভাই আর তাহসিন ভাই। বমি করে একদম ক্লান্ত হয়ে মাঝপথ থেকে ফিরে আসে হোটেলে। ব্যাস, আরিশ ভাই যায় রেগে। খুবই অদ্ভুত রাগ করে উনি। তার সব প্ল্যান অ্যাডভেঞ্চার ভেস্তে গেল। হাইকিং করার প্রবল ইচ্ছা বমিতেই ধুয়ে যায়। আরিশ ভাই প্রচুর বিরক্ত হয়, রেগে যায়। সেই কারণে ওই দিনই কাউকে না বলে ফ্লাইট টিকিট বুক করে ব্যাক করে। আরিশ ভাইয়ের খোঁজ না পেয়ে যখন ওরা সকালবেলা আরিশ ভাইকে কল করে, ততক্ষণে উনি বাড়ি। ভাবতে পারছিস কি অদ্ভুত রাগ তার? আর তুই দেখ নিজেকে, সামান্য মেহেন্দিতে পড়তে গিয়ে বিরক্ত, অধৈর্য। আরিশ ভাইয়ের এরকম অধৈর্যশীল মানুষ একদম পছন্দ নয়। শিফার মুখ বেলুনের মতো চুপসে গেল। শুকনো গলায় ঢোক গিলতে পারল না। দিয়ার কথাগুলি শুনল। তানিয়া রেশমও আপন পুরুষদের বিষয় এহেন কথায় তারাও কিছুটা নতুনত্ব খুঁজে পেল। তানিয়া রেশম ফিক করে হেসে দিল, কিন্তু বেচারি শিফা ঠোঁট উল্টে পড়ল। আমার একদম অপোজিট হলো আরিশ। আর আমার বিপরীত তাহসিন। আমি চুপ থাকি। আমি যদি বলি আরামের বিপরীত, আমি তাহলে মানুষ আমাকে মানসিক রোগী, পাগল ভাববে, কারণ তিনি মহাশয় হলেন সাইকিয়াট্রিস্ট। আমি ভাই মেহেন্দি লাগাই। কিছুক্ষণ চুপ থেকে তানিয়া বলে উঠছে, তোরা কি ভাবতে পারছিস যে কাল শিফা আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে? একবার ভাবতো কতটা পথ পেরিয়ে এলাম আমরা। সেই ছোট থেকে আমরা একে অপরের বান্ধবী। প্রথম অ আ শেখা থেকে শুরু করে কলেজ পর্যন্ত একসাথে। কখনো ভাবিনি যে এরকম সময়ও আসবে। অনেক বড় হয়ে গেলাম আমরা। তানিয়ার চোখের কোণে পানি। শিফা নাক ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলে। দিয়া আর রেশমের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। এটাই তো জীবন। এত শর্তহীন সম্পর্ক কখনো শেষ হয় না, কিন্তু বাঁধন ঠিলে হয়। সম্পর্ক ভাঙে না, তবে দূরত্ব বাড়ে।
একই স্কুল, সাবজেক্ট, ক্লাসরুম, বেঞ্চ, একই চিন্তা ভাবনা, একে অপরের না বলা কথা বুঝে যাওয়া, হাসির পেছনে কষ্ট পড়ে ফেলা, এইগুলো কি অনেক বেশি কিছু নয়? জীবনে কয়জন এরকম বন্ধু পায়, আর কয়জন এইরকম বন্ধুত্ব টিকিয়ে রাখে? 4 বান্ধবী একে অপরের গলা জড়িয়ে ধরে, দোয়া করে যাতে এই সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। সময় পেরোয়, দিয়া পানি মুছে বলে, আমাদের ওনারা জানে আমরা কত ভালো বান্ধবী। যদি আমাদের একে অপরের সাথে দেখা না করতে দেয় তো টাকলু বানাবো সব কয়টাকে। দিয়ার কথা হেসে ফেলে সবাই। মেহেদি অনুষ্ঠান এবার ঝাঁকানাকা হয়, হাসি ইয়ার্কিতে মেতে ওঠে সবাই। তানিয়া শিফার পাশে বসে আছে। হঠাৎ তার চোখ পড়ে শিফার কোলে রাখা ওর ফোনের দিকে। আরিশের কল আসছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় বোঝা যাচ্ছে না। তানিয়া ছটফট কল রিসিভ করে কানে ধরে বলে, আসসালামু আলাইকুম, আমি তানিয়া। আরিশ ভাই? তানিয়ার গলার আওয়াজ পেয়ে রাগটুকু গিলে ফেল আরিশ। 12 বার কল করার পরে সবে রিসিভ হলো। মনে মনে সালাম গ্রহণ করে আরিশ বলল, তোমার বান্ধবীর কি খবর? কল রিসিভ করছে না, ওকে বলো ফোনটা ডাস্টবিনে ফেলে দিতে। তানিয়া বোঝে আরিশ রেগে আছে, তাই আমতামতা করে বলল, আসলে ভাই, ও তো মেহেন্দি পড়তে ব্যস্ত আর ওর ফোন সাইলেন্টে ছিল। আরিশ রুদ্ধশ্বাস ছেড়ে বলে, ওর কানে ফোনটা দাও। জি ভাই। বলেই আলতো করে ফোনের স্পিকার চেপে সামান্য দূরে সরিয়ে শিফার কানের কাছেই বলল, আরিশ ভাই ফোনে রেগে আছে, তুই কল রিসিভ করিসনি বলে। ঠিকভাবে কথা বলবি। শিফা ফট করে তানিয়ার দিকে তাকালো। শিফার কানে ফোন ধরতেই মেয়েটা নম্র কণ্ঠে হ্যালো বলে ওই পাশ থেকে আরিশের কর্কশ কণ্ঠেই বলে উঠে, ফোন থাকে কোথায় তোমার? সাইলেন্ট রাখতে হবে কেন? জানো কতক্ষণ থেকে বাইরে অপেক্ষা করছে? ফেলে দাও ফোন। শিফা কেঁপে উঠল, ধীরে সুস্থে বলল, আমি করিনি সাইলেন্ট, হয়তো হাতে লেগে হয়েছে। কিন্তু আপনি বাইরে কেন? আরিশ সামলালো নিজেকে, ছোট্ট শ্বাস ছেড়ে বলল, মা জুয়েলারি পাঠিয়েছে, তথ্যের সাথে সাথে পাঠায়নি, সেটা আমি নিয়ে এসেছি। ভিতরে যাব না, কাউকে পাঠাও, ট্রাস্টেবল কাউকে। আমি তানিয়া আর রেশমকে পাঠাচ্ছি। আর এর মধ্যে একটা বক্সে কোমর চেন আছে, সেটা পড়বে কাল মনে করে। কিন্তু সেটা তো দেখা যাবে না, আমি তো ওইভাবে শাড়ি পরি না। কিভাবে দেখবো সেটা কাল রাতে বোঝাবো। মেহেন্দি যে দিচ্ছ, যদি ঠান্ডা লাগে। দিতে তো হয়, তাই দিচ্ছি। যাচ্ছে করো, কাল যদি একটু কাশতে না হাঁচিয়ে দিতে দেখেছি তোমার খবর হবে। হেয়ার ড্রায়ার আছে না? আছে। সেটা দিয়ে মেহেন্দি শুকিয়ে নাও। আর হ্যাঁ, মেহেন্দি কালার কারণে হলে যদি সেই চিপ টক্সিক চিন্তা করেছ, তো আমার থেকে খারাপ আর কি হবে না। ভালোবাসে যদি মেহেন্দির কালারে বোঝা যেত, ভাগ্য বলে কোনো শব্দ থাকতো না। ঠান্ডায় বেশিক্ষণ হাতে মেহেন্দি রাখতে হবে না। বোঝাতে পেরেছি? পেরেছেন? আই এম ক্রেজি টু ইউ। কাউকে পাঠাও, বাই। আল্লাহ হাফিজ। কল কেটে গেল। শিফা মৃদু হেসে তানিয়া আর রেশমের উদ্দেশ্যেই বলল, তোরা প্লিজ একটু বাইরে যা, উনি জুয়েলারি নিয়ে এসেছেন, এনে মায়ের হাতে দিয়ে দিবি। তানিয়া আর রেশম মাথা নাড়িয়ে বেরিয়ে যায়। বাইরে গিয়ে দেখে কিছুটা দূরে গাড়ি রাখা। দেখে চিনতে পারলো তারা। দুইজনে এগিয়ে আসতে আরিশ গাড়ি থেকে নেমে এলো। তানিয়া আর রেশম সালাম জানালো। আরিশ হাসি মুখে সালামের জবাব দিয়ে বলল, কি অবস্থা শালি সাহেবারা? ভালো ভাই, কিন্তু রাগ হচ্ছে তোমার উপর। কেন কেন? বান্ধবীদের আলাদা করে দিচ্ছিও। তাই নাকি? আমিও দেখবো তোমার মতো অপরাধ আর কে কি করে। রেশম আর আমি কিন্তু ভীষণ ডেসপারেট। বলি হাসলো আরিশ। রেশম সামান্য লজ্জা পেল। অতঃপর জুয়েলারি নিয়ে বিদায় জানিয়ে ফিরে এলো। সমস্ত কিছু শিফার মায়ের হাতে দিল। অনুষ্ঠান চলল রাত পর্যন্ত। আর 4 বান্ধবী একসাথে আছে। ঠান্ডার কারণে শিফার মেহেন্দি শুকাচ্ছেই না। সামনে মুখোমুখি চেয়ারে তানিয়া আর শিফা বসে হেয়ার ড্রায়ার দিয়ে তানিয়ার শিফার মেহেন্দি শুকিয়ে দিচ্ছে। শিফার মুখটা চুপসে আছে, তা দেখে তানি বলল, কি হলো তোর? শিফা কিছুটা ব্যগ্র স্বরে বলল, আরিশ কি আমায় সময় দেবে তানিয়া? আমার খুব ভয় হচ্ছে। তানিয়া বোঝে শিফা কোন বিষয়ের কথা বলছে। ভয়ের কিছু নেই, তুই আরিশ ভাইকে বুঝিয়ে বলবি। তারপরেও যদি ওনার ইচ্ছে প্রবল হয় তাহলে না করবি না। আজ নয় কাল সম্পর্কে পূর্ণতা আসবেই, তাই না? শিফা উত্তর করে না। সেসব চিন্তা মাথায় আসলে শিফার ভয় হয় প্রবল। আর এই ভয়
প্রতিটা মেয়ের মাঝেই থাকে। এরই মাঝে আজমাত প্রবেশ করে রুমে। তানিয়া তাকে দেখে হেসে বলে, আপুর তো বিয়ে হয়ে যাচ্ছে আজমাত, এবার কার কাছে আসবি? বড় মায়ের কাছে। তুই কাঁদবি না আপুর জন্য? আজমাত দুষ্টু হেসে নাচতে আরম্ভ করলো। খিলখিল করে হাসতে হাসতে বলল, না, আমি তো মজা পাবো, বলবো ইয়ে আপুর বিয়ে হয়ে গেছে, ইয়ে। শিফা হাও হয়ে রইল। সেটা তার নাওটা আপু আপু করে মাথা খারাপ করে তার। শিফার চোখ ছোট ছোট করে তানিয়ার দিকে তাকিয়ে বলল, আজকাল ইয়ার কি করে শিখেছে, দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। শেষের কথাটি আজমাতের উদ্দেশ্যেই বলল। অতঃপর হাসি মজায় কাটল প্রহর, কিন্তু শিফা রইল নির্বিকার। মেয়েদের জীবন কতই না অদ্ভুত, তাই না? যেখানে ছোট থেকে বড় হলো সেটাই নাকি তার নিজের বাড়িই নয়। তাকে সব ছাড়তে হবে, নিজের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রুম, বাড়ি, এলাকা। নজর কাড়া আলোক বাতিতে সাজানো ভ্যানু, আলোয় আলোয় ঝলমল করছে চারিপাশ। ফুলের ঘ্রাণ নাকে ঠেকলো তীব্রভাবে। প্রবেশ পথে স্ট্যান্ড ব্যানার দাঁড় করানো, তাতে পেঁচানো হাতের লেখা শিফা আরিশের শুভ অভ্যর্থনা রিসেপশন। তাদের জন্য হৃদয় থেকে আশীর্বাদ দেওয়ার অনুরোধ সবাইকে। ভ্যানু ভরপুর আপন আত্মীয় স্বজন দ্বারা। ঠিক সেই সময় শোনা গেল বরের গাড়ি ঢুকেছে। শব্দটি কর্ণগোচর হতে শিফার অন্তর ছলকে উঠল। চেপে ধরলো কোলের কাছে শাড়ি। ভ্যানুর একটা রুমে বসা মেয়েটা, রেশম দিয়া, তানিয়া সবাই সেখানেই আছে। গেট ধরাধরি হবে না, তারা সোজাসুজি জুতো চুরি করার প্ল্যানে আছে। শিফা, বুকের ভেতর কি চলছে? তানিয়ার কথাটি খানিক ঠং করেই একদম শিফার কানের কাছে ফিসফিস করে বলল। শিফা ভারী কি নিঃশ্বাস ফেলে শুধ হয়। মনে হচ্ছে কেউ আমাকে আকাশ থেকে নিচে ফেলে দিয়েছে, আর তীব্র বাতাস আমার দম বন্ধ করে দিচ্ছে। অক্সিজেন লাগবে জানিমান? শিফা বাঁকা চোখে তাদের দিকে তাকায়। মেয়েগুলো তার লেগফুল করছে, বুঝতে পেরেছে সে। শিফার এহেন চাহনি দেখে রেশম ছলনার সহিত বলল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই কথাটা বলতে চাইছিস বল। বেশি বুঝিস, আরহাম ভাইকে বলে তোকে আগে তাড়ানোর ব্যবস্থা করছি, দাঁড়া। তাদের কথার মাঝে শিফার খালাতো বড় ভাই এসে বলল। কথাটা শুনে শিফার চোখ কাঁপলো। অসহায় চোখে মুখে বলল, আব্বুকে ডাকো, ওনার সাথে যাব। কান্না করে দিবে এমন ভাব মেয়েটা। তার বড় ভাই বেরিয়ে গেল। কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো শিফার বাবা শেজাদ সাহেব। ভদ্রলোককে দেখেই বোঝা যাচ্ছে তিনি অতি ব্যস্ততার মাঝ থেকে বেরিয়ে এসেছেন শুধু মেয়ের ডাকে। ছলছল চোখ পরক করতে লাগলো শিফাকে। মেয়েটা তার বউ সাজে, অতি আদরের মেয়ে। তার বাবা ডাক শিফাকে ডাকছে, বাবা ডাক শিফা ডেকেছে। তারপর ডাকার জন্য আল্লাহ কাউকে দেননি। একটা মাত্র মেয়েকে এহেন বিয়ের সাজে সজ্জিত দেখে বাবার মনটা সিক্ত হলো। নাক টেনে শিফার মাথায় চুমু দিল, দোয়া করে দিল মন ভরে। শিফার হাত নিজের হাতের মাঝে ধরে মুচকি হেসে বলে, আব্বুর সাথে যাবে তার আম্মু, কাঁদবে না আমার গুড়িয়া। শিফা কোনো রকম কান্না আটকায়, অতঃপর বেরিয়ে যায় রুম থেকে। শিফার পিছে আসে দিয়া, রেশম, তানিয়া। বান্ধবীদের এক চুলো ছাড় দেয়নি শিফা। নিজের আশেপাশে তাদের চেয়েছে স্বল্পতা। লাল কার্পেটের সোজাসুজি রয়েছে স্টেজ, সেটা সাজানো ফুল লাইটের সমারোহ দিয়ে। কার্পেটের দুই পাশে সোফা সেট করা বসার জন্য। আরিশের কথা বলছিল তাহসিনের সাথে। হঠাৎ সোফায় বসে থাকা মানুষজনদের উঠে দাঁড়িয়ে যাওয়া দেখে আরিশ সামনে তাকালো, আর সঙ্গে সঙ্গেই একটা হার্টবিট মিস করলো ছেলেটা। চোখের রেটিনায় ফুটে উঠলো মেরুন রঙের কাতান শাড়ি, গোল্ডেন পার, ম্যাচিং ফুল স্লিভ ব্লাউজ, হিজাব সাথে স্টোনের দোপাট্টা পরিহিত তার বউকে। বাবার সাথে লেগে হেঁটে আসছে মেয়েটা। আকুলি বিকুলি অনুভবে মুচড়ে গেল আরিশের অন্তর। শিফা স্টেজের কাছে আসতে আরিশ এগিয়ে গিয়ে হাত বাড়ালো। দৃশ্যটি বন্দী হলো ক্যামেরায়। সিটি বাজালো, হাততালি দিল। ওহো শব্দে মুখরিত হলো পরিবেশ। আরিশ অনুভব করে শিফার কম্পন, পাশাপাশি গা ঘেঁষে বসল। যদি জানো বার্ড, এই প্রেমিক যুগল। শিফা হকচকিয়ে গেল। আরিশ মৃদু স্বরে কার প্রশ্নে অবাক চোখে তার দিকে তাকালো শিফা। ব্ল্যাক রঙের কোট প্যান্ট পরেছে আরিশ। অসম্ভব সুন্দর লাগছে ছেলেটাকে। ম্যানলি একটা ধাঁচ
বিদ্যমান রয়েছে, যা আকর্ষণীয় ব্যক্তিত্বের পরিচয় দিয়ে যাচ্ছে তাকে। জাদু মানে? তাহলে আমি বশ হচ্ছি কিভাবে? কার উপর? আমার হামিং বার্ডের উপর। হি লুকস স্টানিং মাই লাভ। আরিশের মৃদু হাসকি কঞ্চে বলা কথায় লজ্জা পেল শিফা। মাথা নিচু করে হেসে ফেলল, অতঃপর বলল, আপনার পছন্দ করা শাড়ি? মেয়েটা আমার অতি পছন্দের। আপনাকেও সুন্দর লাগছে, যাকে বলে হ্যান্ডসাম। তাই নাকি? আপনার মুখে আমার প্রশংসা শুনে আমি পঞ্চমুখ। তাহলে আমার স্যুট প্যান্ট পরা সার্থক। না হলে ভাবছিলাম নর্মাল পাঞ্জাবি পরে আসবো। পাঞ্জাবিতেও আপনাকে ভালো লাগে। এইবার আমি কিন্তু লজ্জা পাবো। এক তারিফ শুনে অভ্যস্ত নই আমরা ছেলেরা। আরিশ সামান্য লজ্জাপর ভান ধরে। শিফা অল্প স্বরে খিলখিল করে হাসলো। আরিশ দেখলো সেই হাসি। শুরু হলো আলাপ, তাদের সাথে কথা এবং দেখা করতে আগমন ঘটে স্বজনের। নানান মানুষজনদের তাদের সাথে কথা বলতে ব্যস্ত। স্টেজ থেকে তাসিন, শামীম, আরহাম নেমে গেল বাহিরের দিকে। সেখানে গিয়েই দেখলো তাদের 3 রমণীরা ফটো তুলতে ব্যস্ত। তানিয়া দিয়ার ফটো তুলে দিচ্ছে, রেশম দাঁড়িয়ে তাদের দেখছে। कोई हमें भी देख लो, गरीबेरा की दुआ लगेगी। শামীম একদম ফ্ল্যাটিং ভঙ্গিতে এহেন হিন্দি বাক্য উচ্চারণ করতে 3 মেয়ে ফিরে তাকালো। বরের বন্ধুরা আজ একই রকম পাঞ্জাবি, অ্যাঙ্কেল লেন্থ পাজামা পরেছে, শুধু কালার ভিন্ন, স্টাইলও কিছুটা একই রকম, কিন্তু তার মধ্যেও তাদের ব্যক্তিত্ব ভিন্ন অর্থে রয়েছে। শামীমের কথায় দিয়া তানিয়ার উদ্দেশ্যেই বলে, আটা না আছে তানিয়া, থাকলে দে তো, গরিব মানুষদের খালি হাতে পাঠাতে নেই। খালি হাতে যেতে দিও না শালি সাহেবা, তোমার বান্ধবীর হাত আমার হাতে দিয়ে দাও। রেশম চোখ ছোট ছোট করে বলে। আরহাম বুকে হাত রেখে বলে, কোথায় সহজ, কঠিন, খুব কঠিন। বন্ধুকে বউ নিয়ে ফটো তুলতে দেখে বুকটা ফাইটটা যায়। আরহামের কথায় তাহসিন বাঁকা হাসল। নিজের ফোন আরহামের হাতে ধরায় এক পকেটে হাত পুড়ে এগিয়ে গেল তানিয়ার দিকে। সোজা মেয়েটার কোমর জড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে বলে, তোর বুক আরো একটু ফাটুক, নে তোল দেখি আমাদের ফটো। ভালো না আসলে রেশমের বাবার কান ভরিয়ে বিয়ে আরো পিছিয়ে দেব। তুই তাহসিন না কেরোসিন? বেশি বকিস না, না হলে জ্বালিয়ে দেব। নে তোল ছবি। তাহসিন তাকালো তানিয়ার দিকে, মেয়েটাও তার দিকেই তাকিয়ে আছে। এই মুহূর্তে ক্যামেরায় ধারণ করলো আরহাম। তারপর বেশ কয়েকটি ফটো তুলে আরহাম ফোনটি তাহসিনের হাতে দিল। তাহসিন এইবার ফটোগুলি দেখে বলল, সুন্দর। অতঃপর তানিয়ার দিকে তাকিয়ে বলল, কে সাজিয়ে দিয়েছে? কাজল লিপস্টিক দিয়েছে শুধু, কে আর সাজাবে? তাহলে গাল কেন লাল দেখাচ্ছে? তানিয়া ফট করে নিজের 2 হাত চেপে ধরলো গালে, তড়িঘড়ি করে ভাবে বলল, কই কোথায় লাল? আমি তো কিছুই দেইনি। তাহসিন মুচকি হেসে তানিয়ার 2 হাত সরিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল, বলল, এরকম লাল হওয়া আমি এর আগেও দেখেছি। তানিয়া আন্দাজ করতে পারে এই লাল হওয়ার কারণ কি। আসলে লাল হয় না, কিন্তু সামনের মানুষ সেটা ইমাজিন করে নেয়। লাজে শরমের গাল ফুলে যায়, চেহারার চমক আসে। সেই কারণে তানিয়ার ক্ষেত্রে তাই হচ্ছে, মৃদু স্বরে আওড়ায়, আপনার মনে হচ্ছে লাল, কিন্তু ওরকম কিছু না, বেশি লজ্জা পেলে এরকম দেখায়। তাহলে তো মেকআপের খরচ বেঁচে গেল আমার। সেকেন্ডে সেকেন্ডে তোমায় লজ্জায় ফেলবো, আর গালগুলো ব্লাশার ছাড়াই ব্লাশ হয়ে যাবে। তানিয়ার মৃদু হাসল। তাহসিনের বুকের কাছে খোলা বোতামটা লাগিয়ে দিতে দিতে বলল, এটা খোলা কেন? ভুলে গেছি হয়তো। সব মনে থাকে, শুধু এইগুলো বাদ দিয়ে। বউকে কল করতে ভুলে যান, খবর নিতে ভুলে যান, কিন্তু মিটিং প্রচারণা কখনোই ভোলেন না। তাহসিন শিওর আছে বলল। রাগ হয়েছে? তানিয়া স্বাভাবিকভাবেই বলল, রাজনৈতিক নেতা কর্মী বউয়ের রাগ করতে নেই, না হলে কোথায় আমার বাড়ির সামনেই ধর্ণা দেবেন। মজা নিচ্ছ মিসেস? একদমই না, ভেতরে যাই। হ্যাঁ চলো, তানহা খুঁজছে তোমায়। তাহসিন আর তানিয়া ভেতরে চলে যাওয়ার পূর্বেই দিয়া কিছু বলে ওঠে সবার উদ্দেশ্যে, তাহসিন ভাই, আরহাম ভাই আর মিস্টার মজনু শামীম, সবাই একটু এদিকে আসো গাইস। দিয়ার কথায় বাকি সবাই এগিয়ে এলো তার দিকে। দিয়া 3 পুরুষের দিকে তাকিয়ে বলল, ধুর, আপনারা অনেক লম্বা, একটু নিচু হন তো, একটা কথা আছে। অতঃপর 6 মাথা এক জায়গায় হলো। দিয়া অতি আগ্রহের সহিত কিছু বলে উঠে, যা শুনে শামীম তড়িৎ বলে,
নো 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 নো, আমরা পারবো না। আমাদের কাজ আমাদের বন্ধুকে ডিফেন্ড করা, সেখানে কিনা আমরা তোমাদেরকে হেল্প করব? ইম্পসিবল। দিয়া কট মট করে ওর দিকে তাকিয়ে বলে। 10 দিন কল রিসিভ হবে না আপনার। শামীম দমে গেল। তাহসিন ভ্রু কুচকে তানিয়ার দিকে তাকাতে মেয়েটা ঠোঁট ফুলে একটা ইনোসেন্ট ফেস করে। তাহসিন ফুস করে শ্বাস ছাড়ে। আরহাম বলে, ওকে আমরা হেল্প করব, কিন্তু পরবর্তীতে আমরা কি পাবো? রেশম চোখ উল্টে বলো। দিয়া আমার ফোনে অনেক নাম্বার পড়ে আছে, ভাবছি কিছু নাম্বার ব্লক করে দেবে। আরহাম হতবাক হয়ে বলো, কি ডেঞ্জারাস! আমাদের টর্চার করে এই ফিদ্দি মেয়েগুলা। আমরা টর্চার করলে পালাবে কোথায়? সময়টা আপনাদের, নিজেদের নিয়ে চিন্তা করুন। আরহামের বাবা এখন রেশমের সাথে কথার আড্ডা জমিয়েছে। মেয়েটাকে তোর খুব পছন্দ হয়েছে। সিধা সাদা সিম্পল মেয়ে। এরকম একটা মেয়ের তল্লাশি ছিল নিজের ছেলের জন্য। হলের শেষ সোফাটায় ভদ্রলোক নিজের পাশে রেশমকে বসিয়ে রেখে গল্প করছেন। কথায় কথায় রেশমকে জেনে নিচ্ছেন তিনি। এদিকে আরহামকে দিয়ে নানান স্ট্যাটাস খাবার আনাচ্ছেন। বেচারা এই দিয়ে 5 বার গেল খাবার আনতে। শেষে 2 প্লেট চিজ বল নিয়ে এসে তাদের সামনে ধপাস করে বসে গেল। আরহামের বাবা প্লেটগুলি রেশমের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও মা খাও। আর কি ডক্টর তুই? 5-6 বার যাতায়াত করেই ফুস। অন্যদের ওষুধ না দিয়ে নিজে আগে খা সেগুলো। কিসের যুবক তুই? তোর বয়সে আমি পাহাড় চড়তাম। বাবা সাইকিয়াট্রিস্ট আমি। ভদ্রলোক বিরক্ত হয়ে বলেন, ওই সাইকেলে টিন একই কথা। জানো রেশমা, ছোটবেলায় আরহাম লাল চা দিয়ে ভাত খেত। সেই ছোটবেলা থেকে ওর মাথায় তার লুজ, তাই বড় হয়ে এ সাইকিয়াট্রিস্ট হওয়ার ইচ্ছে জাগলো। নিজে তার ফিক্স করে অন্যদের তার জোড়া লাগায় এখন। রেশম মুখে হাত দিয়ে পিক করে হেসে ফেল। আরহাম কট মট করে তার দিকে তাকিয়ে বলল, খুব হাসি পাচ্ছে না? সব কি তোর মতো গোমরা মুখ? বাবা প্লিজ। আচ্ছা আর কিছু বলছি না। রেশমা তোমার বাবা কোথায়? ওইদিকে আছে আঙ্কেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। বলি আরহামের বাবা উঠে চলে গেলেন। তার জায়গায় চপাস করে বসে যায় আরহাম। রেশমের দিকে তাকিয়ে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমার নামে বদনাম করা হচ্ছিল তাই না? মোটেও না, আমরা তো অন্য টপিকে কথা বলছিলাম। আমিও শুনি। ইটস সিক্রেট। আরহামের চোখ ছোট ছোট করে বলে। আমার কাছে কিসের সিক্রেট? রেশম দুষ্টু হেসে বলল, কতই সিক্রেট আছে যা আপনি জানেন না। আরহাম অতি কৌতূহলী হলো। ফিকুচকে আখির পলক নিয়ে এলো। মেয়ে বলে কি? সে কি জানে না? আরহাম তাদের মধ্যে দূরত্ব গুছিয়ে ফেলল। ভরকালো রেশম সরে যেতে নিলে তার হাত টান পড়ল। আরহামের তীক্ষ্ণ দৃষ্টি দেখে রেশম শুকনো ঠকিলে মজা করতে গিয়ে ছেলেটার খবরে পড়েছে সে। আরহাম চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলে, কি সিক্রেট? আই ওয়ান্ট টু নো এভরিথিং, এভরি সিঙ্গেল থিং। রেশম যেন শিউরে উঠল। এরকম ভাবে থেকে বলল, আপনার স্কুল ছাড়ার কতটা বছর পর আমাদের আবারও দেখা আরহাম। এভরিথিং বলা তো সম্ভব না, কিন্তু এটা বলতে পারি যে আমার প্রথম অনুভূতি মিথ্যে ছিল না। আর মিথ্যা থাকলে আপনি এখন আমার সামনে থাকতেন না। সহসা রেশমের কোমল কণ্ঠে আরহামের চিত্ত থপ করে উঠে। মেয়েটার কথার মাঝে কি ছিল? আরহাম ধরে আসার স্বরে বলল, এখনো কি সেই ভুলের ক্ষমা পাইনি রেশম? আর সেই সময় তোমার বয়স এত কম ছিল যে আমি নিজেই রেশম আরহামের হাতের পিঠে নিজের নরম হাত ছুঁয়ে বলে, রিল্যাক্স, আমি মজা করছিলাম। কিছু দূরত্ব জরুরি। আপনি দূরে না গেলে এই কাছে আসাটা হয়তো হতো না। আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর। আরহাম অপলক তাকিয়ে রইল। ড্রিম ড্রিম বুকে রেশমের গালে হাত রাখতে নিলে ফোন বেজে উঠল ওর। আরিশের কল রিসিভ হতে শুনতে পেল। কোথায় তোরা? আরহাম উঠে দাঁড়ায়। হাত নাড়িয়ে স্টেজে থাকা আরিশের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বল, এদিকে তাকা। এখানে। আরিশ দেখতে পায় বলে, এখানে ফটো তুলবো। আসছি। অতঃপর স্টেজে আসে তানিয়া, তাহসিন, শামীম, দিয়া, আরহাম, রেশম। 3 ছেলে আর পেছনেই দাঁড়ায়। তানিয়া, রেশম আর দিয়া তাদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। এই ফ্রেমে যেন সবার দৃষ্টি আকর্ষণ করে।
চার নরনারীর এহেন যুগলবন্দি অসাধারণ আবহ ছড়ায়। সবার ছোটে হাসি আবরণ দিয়া দিয়া বুলন্দ আওয়াজে বলল, সেচিস। সেই সময় স্মৃতির পাতায় বন্দী হলো এই দুর্লভ মুহূর্ত। বেশ কিছু দৃশ্য তোলার পর 3 মেয়ে পেছনে দাঁড়ানো ছেলেদের দিকে তাকিয়ে কিছু ইঙ্গিত দিয়ে হাসলো। সাথে সাথেই তাহসিন, শামীম, আরহা পেছনে থেকে টেনে ধরলো আরিশকে। ব্যাস, দিয়া রেশম মিলে আরিশের পায়ে থাকা কালো বুট খুলে নিয়ে দিত। আরিশ বেচারা যেন ট্রমার মধ্যেই চলে গেল। চোখের পলকে কি হলো বুঝে উঠতে সময় লাগলো। যখন বুঝলো তখনই আপন বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোর বন্ধু নাকি শত্রু? আমরা প্রেমিক প্রেমিকা, বলেছে করেছি, ব্যাস। চিন্তা নেই, তোর জুতা নিতে আমরা সাহায্য করেছি, সেরকম ফিরিয়ে পেতেও আমরাই সাহায্য করব। লাগবে না তোদের সাহায্য, বাঘ এখান থেকে। বন্ধুর বুক যখন ছিল ফাঁকা তখন ছিলাম আমরা পাখা। এখন বন্ধুর পেয়েছে ওয়াইফ, তাই তার চোখে আমরা এখন নাইফ। এটাই দেখবো বলে কি বেঁচেছিলাম কাইফ? কাইফ? আরে ছন্দ মেলাতে গিয়ে বলেছি। শামীমের সস্তা কবিতা শুনে কেটে পড়লো সবাই। এদিকে শিফা পেট চেপে হাসছে। আরিশ তার হাসি দেখি বলল, এই হাসি যেন রাতের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার ঠোঁটে দেখি। আরিশে নিডেট স্পষ্ট বাক্য। শিফার হাসি থেমে গেল। গোল গোল চোখে তাকিয়ে বলল, মানে? I'm not letting you go tonight. In one moment of the night, I want to make you realize how much I love you. শিফা নাস্তানুভূত হলো। বুকের ভেতর অস্থিরতা অনুভব হলো তার। গলার মাঝে কিছু যেন দলা পাকিয়ে গেল। ভারী কি নিঃশ্বাস ফেলে কাপা কাপা ছুটে পড়ল। আরিশ, আমি আমি You're not ready, তাই তো? শিফা মৃদু আছে মাথা নাড়লো। আরিশ সামান্য হেসে বলল, আমি আছি তো। নিঃশ্বাস ছাড়ো। মরণ হচ্ছে কেন মুখ? একটা কথা বলো তো, কেউ কিছু বলেছে ব্যাপারে তোমায়? লাইক কোনো ভাবি কিংবা আপি বিষয়ে কোনো পরামর্শ দিয়েছে? অবাক নজরে তাকালো শিফা আরিশের পানে। কিভাবে জানলো ছেলেটা? কাল রাতেই এক আপি এসে তাকে এই সমস্ত ব্যাপারে বলেছে, জানিয়েছে কষ্টকর কিছু কথা। শিফা শুনেই ঝালাফালা হয়েছে, জান শুকিয়ে গিয়েছিল। সেই ভয়ে শরীর এখন হিম হয়ে যাচ্ছে। আরিশ শিফার ভয় টের পায়। বোঝে ছেলেটা মেয়েটাকে কেউ ভয় দেখিয়েছে, ছোট বিষয় কঠিন করে তুলেছে তার কাছে। আরিশ রুদ্ধশ্বাস ছেড়ে মেয়েটাকে সহজ করতে বলে, গুড। এবারটা হাসো দেখি। আমার হামিং বার্ড ঘাবড়ে যাচ্ছে কেন? না না, মানে টানে বাদ, সহজ হও, কিছু করবো না, শান্তি। শিফা কিছু বলে না, চুপচাপ বসে থাকে।